এমন একটা ব্যবস্থা করা হয়েছে যে হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টটাকে আমরা অ্যাডমিসিবল এভিডেন্স হিসেবে আইডেন্টিফাই করে দিয়েছি। আগের আইনে এই সুযোগ ছিল না। হিউম্যান রাইটস কমিশনের আইন এই তদন্ত প্রতিবেদন আদালতে এটা ব্যবহার করার সুযোগ ছিল না। দিস হ্যাজ এ বাইন্ডিং ইফেক্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন বাহিনীর যেটা বলেছেন, এখানে কিন্তু বাহিনী এটা রাখা হয়নি। বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রথমে একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের যেটা একটা হলো সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড, যেটা এটার জন্য আমার রয়ে গেছে আইসিটি। এর বাইরে যেগুলো সাধারণ আসবে, যেটা গুম কমিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাহিনীর প্রধানকে প্রথমে দেওয়া হবে। কারণ বাহিনীর প্রধান যদি প্রপারলি ইনভেস্টিগেট না করে, হি উইল বি আন্ডার ইনভেস্টিগেশন আসবে, তারও এখানে দায়বদ্ধতা চলে আসবে। কারণ সেই কারণে বাহিনী প্রধানকে প্রথমে জানতে চাওয়া হবে, তোমার এখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ এসছে, তুমি তোমার বক্তব্য দাও। তারপরে সেই তদন্ত প্রতিবেদন যদি হিউম্যান রাইটস কমিশনের কাছে গ্রহণযোগ্য না হয়, হিউম্যান রাইটস কমিশন ক্যান স্টেপ ইনটু দ্য ম্যাটার। এই যে তারা করবে, দেখেন লেখা আছে, উপজেলা 2 এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর কমিশন সন্তুষ্ট হলে এই বিষয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করবে না। সন্তুষ্ট না হলে কমিশন সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট সুপারিশ প্রেরণ করবে, ডাইরেকশন দেবে। সে যদি সন্তুষ্ট না হয়, নিশ্চয়ই তার কাছে কোনো ম্যাটেরিয়াল আছে, তখন কমিশন উইল গো ইন ইটস ওন ওয়ে। সেখানে কিন্তু কমিশনকে লিমিটেড করে দেওয়া হয়নি। আচ্ছা, এটা এখানে আমরা আরেকটু করে দেবো, বা কমিশনকে এখানে একটু মানে একটা চাইলেও বাহিনী একটা দিয়ে দিল, আর কমিশন চুপ করে বসে থাকলে এই জায়গায় রাখা হয়নি। কমিশন সন্তুষ্ট না হইলে ম্যাটেরিয়াল যদি আসে, তার কাছে কমিশনের কাছে নিশ্চয়ই কোনো কমপ্লেন বা আদারওয়াইজ কোন ইনফরমেশন থাকবে বলে কমিশন ক্যান টেক কগনাইজেন্স ইন 2 ways. Number 1 is suo motu. Number 2 is on the basis of any complaint. দুইটাই কমিশনের হাতে থাকবে। দুইটার বেসিসে কমিশন যখন হয়, কমিশন উইল আস্ক এক্সপ্লেনেশন ফ্রম দি বাহিনী প্রধান, চিফ অফ দি অর্গান, and if the chief of the organ does not give proper report to him, then commission has the jurisdiction to proceed with the matter further. এখানে কমিশনকে লিমিটেড করে দেওয়া হয়নি পাওয়ার। কমিশন শুধুমাত্র সন্তুষ্ট যদি হয়, সেই ক্ষেত্রে ক্লোজ করতে পারবে। সন্তুষ্ট না হলে the 3 clauses উল্লেখ করে কমিশন উইল প্রসিড উইথ দ্য ম্যাটার ফার্দার। এখানে কিন্তু কমিশনের ক্ষমতাকে কোনোভাবেই আমরা খর্ব বা সীমাবদ্ধ করি নাই। আমরা যেটা করেছি, সেটাকে কমিশনকে এম্পাওয়ার্ড করেছি যে কমিশন বাহিনী প্রধান যখন তার বাহিনীর কাউকে রক্ষা করার জন্য যদি কোনো রিপোর্ট দেয়, and if that report is not acceptable to the commission, that বাহিনী প্রধান will be subjected to some sort of accountability as well, that he misled, then it will create another kind of criminal consequences, legal consequences. This is how we are thinking. Then যদি থাকা উচিত ছিল, যদি মনে করেন, দেন অবশ্যই আমরা ইনকর্পোরেট করবো। যদি ব্যাখ্যা করে অতিরিক্ত দেন, আমরা নেব। হ্যাঁ, তো আমরা নেবো, আপনি নেবো, এটা আমি দেখেছি। উইল ওয়েলকাম ইট। সুপারিশ দিয়ে যদি মনে করেন যে কাভার হয় না, শিশির মনের আপনাকে অনুরোধ করছি, একটু ওই জায়গাটা অ্যাডিশন কি হলে ভালো হয়, আমাদেরকে সাজেশন আকারে দেন। থ্যাংক ইউ। প্রতিষ্ঠানগুলোকে একটার পর একটা আমরা নষ্ট করে ফেলেছি। সুপ্রিম কোর্টকে আমরা একসময় রিলাই করতে করতে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড বিচারপতিরা চাকরির জন্য, রিটায়ারমেন্টের পরে কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য একের পর এক তারা যেভাবে তাদের কন্ট্যাক্ট গুলো এক্সপোজ করেছেন। আমার ল কমিশনের কথা আপনি বলছেন, ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ল কমিশন? ল কমিশন সৃষ্টির পরে 22টা লয়ে রিকমেন্ডেশন করেছেন, মনে হয় 8টা ল তার থেকে নেওয়া হয়েছে। আমার বিনিময়ে 165 কোটি টাকা খরচ হয়েছে, মোর দ্যান দ্যাট। আর এর চেয়েও বড় ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানের। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, উনি চিন্তা করেন আমার রিটায়ারমেন্টের পর ওই জায়গাটা আমার জন্য কিভাবে নেওয়া যায়। ইফ আই এম নট, শিশির মনির আমার মাথা ঝাঁকাচ্ছে। বিগত সময়ে তো ইনস্টিটিউশন গুলোকে ডিসফাংশনাল করে রাখা হয়েছে। আমরা তো সেই কারণে যেমন আমরা বিশ্বাস করি কোন চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। আপনি প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করতে চাবেন, উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে। আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি। এই এপিসোড আমরা দেখেছি। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন জায়গায় বসানোর চিন্তা করছি। ওনাদেরকে জুডিশিয়াল ফাংশনটা
আরো বেশি মোর ইফেক্টিভলি এন্ড ইন্ডেফিনিটলি করার জন্য আমরা পেভমেন্ট তৈরি করে দিই, রাস্তা তৈরি করি। সেটাই আমাদের জন্য মনে হয় ভালো হবে। এর থেকে বেশি আমার কিছু বলার আপাতত নাই। আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখেন যে এই যে একটা উদাহরণ দেই, মাজদার হোসেনের মামলা। মাজদার হোসেন ওয়াজ রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। বাংলাদেশের জুডিশিয়াল অঙ্গনে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা চিন্তা করলে মাজদার হোসেনের নাম 19 করে উচ্চারণ করা হতো। সরি টু সে, রিসেন্টলি লিখিতভাবে সুপ্রিম কোর্ট বারের কাছে অভিযোগ করা হয়েছে উনি মক্কেলের মামলা রায় নিয়ে দেওয়ার জন্য 1,25,00,000 টাকা চেকে ঘুষ নিয়েছেন। চেকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, উনি বলছেন হ্যাঁ আমার জুনিয়র আনছিল মামলাটা, চেকটা যেহেতু আমার নামে আমি চেকটা ইনক্যাশ করে ওরা তো টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। দিস ইজ অন রেকর্ড। মাই কোশ্চেন ইজ, আমরা এই ডিপার্টমেন্টটাকে আরো বেশি কত সংকুচিত করতে পারি। আমি তো রিটায়ারমেন্টের পরে যে কারোর জন্য, আমার জন্য হলেও রিটায়ারমেন্টের পরে সারা জীবন যতটুকু সার্ভিস দিচ্ছি বাবা অনেক দিয়েছি। আমার দেশে জনসংখ্যারও অভাব নাই, নতুন জেনারেশন মেধাবী জেনারেশন আসছে, তাদের জায়গা আমরা ছেড়ে দিয়ে যাই। আমরা সেই রকম একটা জায়গায় যেতে চাই। রিটায়ারমেন্টে যাওয়ার পরে যত আমরা প্রলোভনের জায়গা রাখবো, চাকরিতে থাকা অবস্থায় তত বেশি যে কোনো সেক্টরে এই তেলবাজিটা বেশি হবে। আমরা এই জায়গা থেকে উত্তরণ চাই। আরেকটা কথা বলে শেষ করি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা নট এখনো অ্যাজ এ হোল গভর্নমেন্টের পাবলিক পলিসি না। যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি লর মধ্যে ইনকর্পোরেট করি, ল যদি পাস হয় দেন ইট বিকামস এ পাবলিক পলিসি, নট নাও। আচ্ছা, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের বিষয়ে একটা কথা বলা ছিল, যেটা বলা হয়েছে যে বাজেট সরকার নির্ধারণ করে দেবে। এখন আগের যে অধ্যাদেশটা ছিল সেখানে কিন্তু একটা ব্যালেন্স করার জায়গা ছিল যে কমিশন নিজে তার বাজেট তৈরি করে দিতে পারবে এবং এটা ন্যাশনাল বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত। যদি আমরা প্যারিস প্রিন্সিপালের ইন্ডিপেন্ডেন্সির ওই জায়গাটাকে ফলো করি, যে প্যারিস প্রিন্সিপালে বলা আছে যে সম্পূর্ণ স্বাধীনভাবে তার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, এটা কিভাবে খরচ করবে এবং এইটা কমিশন নির্ধারণ করবে তার খরচ কি পরিমাণ আসবে। এবং এটা 100 কোটি টাকা চাই গভর্নমেন্টের, যদি এটা তো যাচাই বাছাই আমি ল মিনিস্ট্রি চালাই, হবে না। আমি ল মিনিস্ট্রি চালাই, সুপ্রিম কোর্ট চালাই। সুপ্রিম কোর্ট তো স্বাধীন সব দিক থেকে। সুপ্রিম কোর্ট তার বাজেট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা প্রস্তাবনা দেয় এবং বাজেট মিটিং এ সুপ্রিম কোর্টের আমার ল মিনিস্ট্রি চালানোর জন্য শিশুমণি সাহেব খেয়াল রাখবেন, আপনার ভবিষ্যতে ল মিনিস্ট্রি চালাতে গেলে বুঝবেন, আমি যদি 5 টাকার বাজেট দিই আমার 100 টাকা বাজেট দেওয়া হয় না, কিন্তু সেই স্কোপটা তো দিতে হবে কমিশনকে। অবশ্যই থাকবে। প্রত্যেকটা বাজেটের আগে, প্রতি বছর বাজেটের আগে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা মন্ত্রণালয়কে তার স্ব প্রস্তাবনা আকারে বাজেট মিটিং এ উপস্থাপন করতে হয়। এটা কি রাষ্ট্রীয় বাজেটের মধ্যে আলাদাভাবে অফকোর্স এটার জন্য আলাদা কোড থাকবে। আর সরকারের টাকা আসার ক্ষেত্রে কত রকম জটিলতা থাকে সেই জায়গাগুলো আমরা কিভাবে আরো বেশি স্বচ্ছতার জায়গা আনা যায় সেটার উপর আমরা অলরেডি ওয়ার্ক শুরু করেছি। তার ছোট্ট একটা উদাহরণ হলো, আমার বিচার বিভাগের সচিবালয়ের উপরে 14 কোটি টাকা বরাদ্দ ছিল আইন মন্ত্রণালয়ের নামে। যেহেতু সচিবালয় আইনটা আমরা পরবর্তীতে বিবেচনায় আনবো বলেছি, তাহলে ওই টাকাটার কি হবে, আমার 30 জুনের মধ্যে খরচ করতে হবে। টাকাটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের নামে। আইন মন্ত্রণালয় টাকা খরচ করতে পারবে না। আইন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালো অর্থের কাছে, এই টাকাটার থেকে আমি সুপ্রিম কোর্ট সচিবালয়ের নামে যে টাকা ছিল এই টাকাটা আমি দিতে চাই সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারকে।